অবশেষে বেরিয়ে আসলো ব্যারিস্টার সাইদুল হক সুমনকে কারা কারা হত্যা করতে চেয়েছিল। তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে, একটু যদি বলতেন। আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আরে কারে খেলা শিখান? আমাকে খেলা শিখাবেন? দুদিন আগে বিএনপির একটা জনসভা হয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে। অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একজন নেতা জনাব মির্জা আব্বাসের একটা উক্তি কেউ কেউ নিউজ করেছেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা দাবি রাখে। আসসালামু আলাইকুম। এই মাত্র তাজা খবর। এবার ব্যারিস্টার সুমন ভাইকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনি যে বলেছেন আপনার জীবনের হুমকি রয়েছে, আপনাকে মেরে ফেলার শঙ্কা রয়েছে, তো আপনি কিভাবে জানলেন এবং কিভাবে বুঝলেন যে আপনাকে কারা মারবে বা কারা আপনাকে মেরে ফেলবে, হত্যা করবে, এটা আপনি বুঝলেন কিভাবে? এই বিষয়ে ব্যারিস্টার সুমন ভাইকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন। সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরে সুমন ভাই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং বিস্তারিত বলেছেন যে কি কারণে তিনি এই কথা বলেছেন আর কারা মারবে, এগুলো মানে মোটামুটি বেশ কিছু কথা বলেছেন ব্যারিস্টার সুমন ভাই। পাশাপাশি এই এক ভিডিওয়ে আপনাদের দেশের সব ধরনের নিউজ এই এক ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এবং বাংলাদেশে যে ভারত রেল লাইন তৈরি করতেছে বা স্থাপন করতে যাচ্ছে, এই যে চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে ভারতের সাথে, এর পাশাপাশি আর একটা লাইন হবে, এটা সংবাদ মাধ্যমে জানা গেছে। তো এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন বাংলাদেশের একজন আলোচক বিশ্লেষক ডক্টর জাহিদ ভাই কি কথা বলেছেন সেই কথাগুলো আপনারা শুনলে বুঝতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও আগে ধৈর্য সহকারে দেখে আসি। জিডিতে তিনি উল্লেখ করেছেন 4 থেকে 5 জন এর একটি গ্রুপ তাকে হত্যার চেষ্টা করছে। সেই জিডিটির করার পরে আজকে সকালে আমরা সুপ্রিম কোর্টে ব্যারিস্টার সাইদুল হক সুমনকে পেয়েছি। আমরা সুমনের কাছেই জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে, একটু যদি বলতেন। আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন, এগুলো আমি আমলে নেই। এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে, অজ্ঞাতনামা একজন ব্যক্তি, যে উনাকে বলেন যে একটা থ্রেট আছে 4-5 জনের একটা কিলার গ্রুপ, এরা কন্ট্রাক্ট করে আসছে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা যারা তাদেরকে হায়ার করছেন। তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে, তো এই লোকটা সিলেটি, এই কারণে সে আমার নাম শোনার পর, হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে, এইটা তার দাবি। তো এর ভিত্তিতে তখন এইটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না, যখন স্বয়ং। তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন? দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে এই ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা 2 দিন আগে। ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেবরে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, ডিআইজি সাহেব। বরং আমি আইসা জিডি করার লাগলো কেন? একমাত্র আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনার জিডি করারই তো প্রয়োজন না, এটা পুলিশি ব্যবস্থা নেওয়ার কথা। তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আদৌ কি চাচ্ছেন কিনা যে আমি বেঁচে থাকি। তো আমাদের এলাকায় জানেন শাহ কিবরিয়া মারা গেছেন গ্রেনেড হামলায়, তারপর আমাদের বঙ্গবন্ধুরা আমরা বাঁচাইতে পারি নাই। তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম, আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট। সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা, এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না। আর আমার জিডি করেই এগুলো জানতে হবে কেন? আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার অগোচরেই এগুলা জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক। না, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন, সেই সময়ই আপনার সংসদীয় এলাকার যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন। না, তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম, তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে, আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে। তখন এর পরের দিন আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে, শুক্রবারে 2টার দিকে উনি আমার সাথে এসে এইসব জিনিস বললেন, ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথেও আমার কথা বলাই দিলেন। তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম। আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি। এসে আমি কালকে শেরেবাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম। এই যে নিরাপত্তার হুমকির কথা বলছেন, আপনি আপনার জীবন নিয়ে শঙ্কার কথা বলছেন, আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে আপনি কি শঙ্কিত কিনা বা আপনার পরিবার এটা নিয়ে শঙ্কিত? না, আমার পরিবার তো অবশ্যই, আমার পরিবার শঙ্কিত। আপনাকে বলছিলাম একটু আগে যে আমার 11 বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি।
যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি, এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয়। তো সে আমাকে, তার মাথায় তো এইভাবেই আছে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে, এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি। তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থাও কীরকম। তারপর আমি ভেঙে যাই নাই। মৃত্যু তো অবধারিত, 100 ইউরের মতো লোক তৈরি হয়েছে। পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয়, এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিডি করে রাখে, মামলা করে রাখে যে আহা এরকম ঘটনা করছে। তো এইরকম ধারাবাহিকভাবে চললে বাংলাদেশের এমনি 12টা বেজে যাবে। আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নামকরা একজন সংসদ সদস্য। সবাই, বাংলাদেশের সবাই মানুষ আপনাকে চেনে এবং আপনি যে কাজগুলো করেন তারও উৎসাহিত হয়। এই যে নিরাপত্তা হুমকির বিষয়টি আপনি সংসদকে জানিয়েছেন কিনা বা স্পিকারকে জানিয়েছেন? স্পিকারকে আমি তো কালকে জিডি করলাম, আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে। এইখানে স্পিকারের জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই। আজকেও বাজেট আছে, আমি যাচ্ছি পার্লামেন্টে। তো স্পিকারকে জানাইলেও তো সেম হবে, উনি তো পুলিশ ডিপার্টমেন্টকেই বলবে। স্পিকার আর নিজে তো তদন্ত করবেন না। আর এইগুলা তো স্বয়ংক্রিয়ভাবে চলার কথা। কারণ আমি আপনার জিনিস বুঝেন, আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট, আমার যারা গার্ডিয়ান আছে, সতর্ক হয়ে যাওয়ার কথা যে এটা কি রিয়েল না ফেক, তাকে সেভ করতে হবে। কারণ আপনি সংসদে দেখতেছেন না, আনার মারা গেল, এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে, এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই। তো তার ব্যাপারও তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাইনি, হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে, কিন্তু তা তো মারা যাওয়ার পর। তা আমার হয়তো এইরকমইভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর। না, শেষ প্রশ্ন, যে আপনি এখন নিরাপত্তা চান? নিরাপত্তা আমি চাই না, আমি চাই যে নিরাপদ থাকুক সব। এখন কিভাবে নিরাপদ রাখবেন, আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেলাম আর অন্যান্যরা নিরাপদ থাকলো না, তাহলে আমার নেতা হয়ে তো আমার এই নিরাপত্তার দরকার নাই। আমি চাই যে নিরাপত্তা না, নিরাপদ হোক পরিবেশ, মানুষগুলা নিরাপদে থাকুক, যার যে দায়িত্ব সে পালন করুক। এতে যদি আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পড়ে দিবে, আর যদি বলে না আপনি নিরাপত্তা না দিয়েই আপনাকে আমরা নিরাপদ রাখতেছি, দ্যাটস এনাফ। আমার তো এই নিরাপত্তা নিয়ে ঘোরার কোনো বিষয় না। বিষয় হচ্ছে কি আপনি পরিবেশটারে নিরাপদ করেন, আমাদেরকে কাজ করতে দেন, আপনাদের কাজ আপনারা করেন। শুনছিলেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বক্তব্য। তিনি তার জীবন নিয়ে আসলে শঙ্কিত এবং তার পরিবারও তার যে জীবন সেটি নিয়ে শঙ্কিত এবং তিনি নিরাপত্তা চেয়েছেন। শুধু তিনি নয়, সকল নাগরিক নিরাপদে থাকুক এমনটাই তিনি প্রত্যাশা করেছেন। দুদিন আগে বিএনপির একটা জনসভা হয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মুক্তি এবং বিদেশে যাওয়ার দাবিতে। অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু একজন নেতা জনাব মির্জা আব্বাসের একটা উক্তি কেউ নিউজ করেছেন। আমার কাছে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা দাবি রাখে। কারণ যেই আন্দোলনটা নির্বাচনের আগে বিএনপি ধাপে ধাপে গড়ে তুলেছিল, একটা স্পেসিফিক ডেট 28 অক্টোবরের পর সেই আন্দোলনটা ধ্বংস হয়ে যায়, বলা যায় স্তিমিত হয়ে যায়, এবং সেই আন্দোলনটা ব্যর্থ হয়ে যাওয়ার পরই আসলে নিশ্চিত হয় অলমোস্ট আওয়ামী লীগ তার মতো করে নির্বাচন করছে এবং ক্ষমতায় থেকে যাচ্ছে। সেই প্রসঙ্গে জনাব আব্বাস কথা বলেছেন। উনি কি বলেছেন আগে একটু পড়ি, তারপর আমরা আসলে এটার অন্তর্নিহিত যে তাৎপর্য এবং ভবিষ্যৎ রাজনীতির জন্য যে ইশারা আছে সেটা একটু আলোক করতে চাই। জনাব আব্বাস বলছেন, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, মঞ্চে আছি, মঞ্চের নিচেও আছি, আমরা আজকে 15 বছর আন্দোলন করছি। আন্দোলনের কোনো ফল আমরা ঘরে আনতে পারিনি, কারণ আমরা যথাসময়ে মাঠে থাকি না। কথাগুলো একটু খেয়াল করি। 28 তারিখে মানে 28 অক্টোবর যে আন্দোলন আমরা করেছিলাম, সেদিনই ফলাফল চূড়ান্ত হয়ে যেত যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। যদিও আমরা হাজার কণ্ঠে বলি খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ইত্যাদি, খালেদা জিয়াকে আমাদের এই কথা শুনিয়ে লাভ নেই, আমাদের তৈরি হতে হবে। ওই জায়গাটা আমি একটু আলাদাভাবে বলতে চাই। উনি মনে করছেন 28 অক্টোবরই একটা দিন হয়ে যেতে পারতো যেটা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারতো। কিন্তু কেন পারেন নাই, তার ভাষা আমি আবারও বলি, সেদিনই কিন্তু ফলাফল চূড়ান্ত হয়ে যেতে পারতো যদি আমরা পাল্টা একটা মিছিল নিয়ে দাঁড়াতে পারতাম। কিন্তু কেন পারিনি? কারণ মৃত্যু ভয় ছিল, রক্ত দেওয়ার ভয় ছিল। এই জায়গাটা একটু উল্লেখ করা দরকার। বিএনপি যখন এই বিভৎস রকম নিপীড়ক সরকারের নিপীড়নের বিরুদ্ধে দাঁড়ায়, সত্যিকার অর্থেই প্রাণ হাতে নিয়ে দাঁড়াতে হয়, কোনো সন্দেহ নাই। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বহু প্রাণ ঝরিয়ে দিতে পারবে, এটারই আমাদের কারো কোনো দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই। এটা তো রাজপথের আন্দোলনে বটেই। এছাড়া আপনাকে শত্রু যদি মনে হয়, আপনাকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলা, আপনাকে তুলে নিয়ে গিয়ে খুন করে ফেলা। 2700 যে খুন হয়েছে এই সরকারের সময়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার একটা বড় অংশ বিএনপির অ্যাক্টিভিস্ট ছিলেন।
নিদেন পক্ষে যেটা হয়, আপনার বিরুদ্ধে এমন কতগুলো মামলা হবে যেগুলোতে আদতে আপনার কোনো সংস্রব নাই, সেগুলো মামলার সংখ্যা 50, 60, 70, 100, 150 যে কোনো কিছু হতে পারে। তার জন্য আপনি জেলে থাকবেন, তার জন্য আপনি কোর্টের দরজায় দৌড়াতে থাকবেন, আপনার জীবন জীবিকা শেষ হয়ে যাবে, আপনাকে হেফাজতে নিয়ে নির্যাতন করবে। সো হেন কোনো বিষয় নেই, কিন্তু যদি রক্তের কথা আসছে, ইয়াস, এটা খুব ঝুঁকিপূর্ণ। এই সরকার যদি তার ক্ষমতায় থাকার জন্য কাউকে ঝুঁকি মনে করে, তার রক্ত ছড়িয়ে দেবে কোনো রকম কোনো বিবেচনা ছাড়া। এবং আমরা দীর্ঘদিন থেকে এই আলাপও করেছি, যারা আইনশৃঙ্খলা, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা বহু আগেই আওয়ামী লীগের দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। অনেকে ফান করে থেকে পুলিশ লীগ বলেন, খুব বেশি ভুল বলেন তা না। এবং তারা তাদের ব্যক্তিগত পাপ এমন জায়গায় নিয়ে গেছে যে এখন তারাই তাদের আখের গোছানোর জন্য তারা বিএনপির ওপরে মারাত্মক রকম বল প্রয়োগ করতে প্রস্তুত আছে সব সময়। এবং এটা যে শুধুমাত্র তার বিচার থেকে বেঁচে থাকার জন্য বা দূরে থাকার জন্য তা না, এরকম একটা রেজিমকে ক্ষমতায় যদি তারা রাখতে পারে, তার ফল কি হয়? পুলিশের বাহিনীর নানা লোকজনের তথ্য আমরা দেখছি না, বেনজির বাদ দিয়ে, আসাদুজ্জামান মিয়া বাদ দিয়ে, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজিদেরও যে পরিমাণ সম্পদের তথ্য আমাদের সামনে আসছে, তাতে আমরা বুঝতে পারি কি লাভ আছে। সো তারা ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। জনাব মির্জা আব্বাস যে স্বীকারোক্তি দিয়েছেন, এক ধরনের স্বীকারোক্তি, আমি বলছি না সবাই তা ছিল, কিন্তু একটা উল্লেখযোগ্য অংশের মধ্যে তো এটা হয়তো ছিল। বিএনপির একটা অঙ্গ সংগঠনের একজন সভাপতিকে আমরা একটা মিছিলে পুলিশ দেখে পালাতে দেখেছি, এরকম ভিডিও আমাদের সামনে এসছে। আমি আবারও বলছি, আমি কাউকে তার আচরণের জন্য ছোট করে কথা বলছি না, এই রেজিমটা এরকম। কিন্তু জরুরি কথাটা হচ্ছে, এই রকম একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে হলে তো আসলে এই ভয় রাখা চলবে না। যখন বিএনপির জায়গা থেকে বলা হয়, বিএনপির মানে যারা মির্জা আব্বাস বিএনপির যে কোনো একজন নেতা নন, খুবই গুরুত্বপূর্ণ, উনি মেয়র ছিলেন, মন্ত্রী ছিলেন, এমপি তো ছিলেনই, উনি এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার, তিনি বলছেন, তার মানে এই রকম বেশ কিছু জায়গায় এই পরিস্থিতি আছে। সো এই পরিস্থিতি মনের মধ্যে যদি এই ভয়টা থাকে, আমি বলছি না সবাই মারা যাবেন, কিন্তু সম্ভাবনা আসলেই আছে। এই রাস্তার যে আন্দোলন, তাতে এরকম সম্ভাবনা, মারাত্মক সম্ভাবনা আছে। কিন্তু এটাকে যদি ভয় পাওয়া যায়, ভয় পাওয়া হয়, তাহলে কি এরকম একটা রেজিম, যেটাকে অনেকে মাফিয়া, অনেকে ফ্যাসিস্ট রেজিম বলে, আমি বহুবার বলেছি, আমি এদেরকে ফ্যাসিস্ট বলে আসলে কিছুটা সম্মান করতে হয়, আমি করতে চাই না। কারণ ফ্যাসিজমেরও লিস্ট কিছু আদর্শ নীতি থাকে, যেগুলোকে সে এস্টাবলিশ করার জন্য অনেক কিছু করে। আমি সবসময় বলি, একটা মাফিয়া স্টেট, একটা মাফিয়া গভর্নমেন্ট, সেই সরকারটা কিছু ফ্যাসিস্ট টুল ব্যবহার করার চেষ্টা করছে। কারণ সে যে বয়ান আমাদের সামনে আনে, তথাকথিত ধর্মনিরপেক্ষতা, তথাকথিত মুক্তিযুদ্ধের চেতনা, এগুলো তার দলের লোকজনও বিশ্বাস করে এবং তারাও এই ব্যাপারে সচেতন নয়। ওকে তো টুল ব্যবহার করে, মত প্রকাশকে গলা টিপে ধরে, বিরোধীদেরকে ধ্বংস করে দেয়া। তো যাই হোক, এরকম একটা রেজিমের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যদি বিএনপির মতো দলের মধ্যে মৃত্যু ভয় বা রক্ত দেওয়ার ভয় থাকে, বিশেষ করে ওপরের দিকের নেতৃত্বে, আমি বিএনপির মধ্যে এবং নিচের দিকের নেতৃত্ব মানে লোকজনের যারা কর্মী আছেন, আমি তাদের মধ্যে কিন্তু বেশ সাহস দেখি। আমি ব্যক্তিগতভাবে কারোর সাথে পরিচিত হয়েছি, কেউ আমাকে একটু চিনে কথা বলার চেষ্টা করেছেন, আমি দেখেছি তাদের মধ্যে সাহসের জায়গাটা আছে। তার মানে কি উপরের দিকে বা সর্বোচ্চ নেতৃত্বের দিকে এই ধরনের ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে টেনশন কাজ করে। কেউ বলেন বিএনপির নেতাদের মধ্যে কারো বয়স হয়েছে, কারো যথেষ্ট নিশ্ছিদ্র নিরাপদ জীবন আছে, শুধু তাই না, অনেকের অনেক সম্পদ আছে। সব কিছুর কারণে শুধুমাত্র রক্ত বা প্রাণ যাওয়ার ভয়ও না, কেউ হয়তো কোনো এই বয়সে জেলে যেতে প্রস্তুত না, কেউ হয়তো তার সম্পদ হারাবেন এই ঝুঁকি নিতে প্রস্তুত না। এই নানান কারণে এক ধরনের দ্বিধাদ্বন্দ্বের জায়গা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে আছে। আলাপটা কিন্তু দীর্ঘদিন থেকে মাঠে আছে। এখন ভবিষ্যতের বিএনপির রাজনীতি, আমরা চাই বিএনপি এই সরকারের বিরুদ্ধে অল আউট আবার মুভমেন্টে নামুক, কিন্তু সেটার জন্য যদি সর্বোচ্চ নেতৃত্বে এই টেনশনগুলো থাকে, এই ঝুঁকিগুলোর ব্যাপারে ভীতি থাকে, তাহলে আসলে কোনো লাভ নেই। বটম লাইন হচ্ছে, জনাব আব্বাস যেটা বলেছেন, অ্যাটলিস্ট ওটা, এরকম রেজিমের বিরুদ্ধে ফাইট করতে হলে রক্ত দেওয়ার জন্য বা মারা যেতে পারি, এই ঝুঁকি নেওয়া বিএনপির জন্য জরুরি, বিশেষ করে উপরের নেতৃত্ব। এবং উপরের নেতৃত্ব যদি আসলে ভয় পেতে শুরু করে, তাহলে খুব স্বাভাবিকভাবেই যেটা হয়, মধ্য এবং নিম্ন পর্যায়ের নেতাকর্মীরা তারা কোনোভাবেই আসলে এই লড়াইয়ে সাহস খুঁজে পাবে না। একটা রাজনৈতিক লড়াই যদি সর্বোচ্চ নেতৃত্বের মানে কন্ট্রোলে সঠিকভাবে পরিচালিত না হয়, ওটা একটা কেওস তৈরি করতে পারে। তারা মধ্য এবং নিচের পর্যায়ের এরা যদি নিজের মতো করেও রক্ত দিতে এগিয়ে আসে, তারা যদি ফাইট করতে যায়, তাতে আসলে একটা কেওস হয়, এটা একটা অর্গানাইজড পলিটিক্যাল মুভমেন্ট হয় না। সুতরাং বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে এই জায়গাটা থেকে আসলে তাদের নিজেদের সোল সার্চিং করতে হবে, তারা এই জায়গায় কি করবেন। শুরুতে যেটা বলেছিলাম, যে মির্জা আব্বাসের এই বক্তব্য, আমার মনে হয় একটা ভবিষ্যৎ রাজনৈতিক ইশারা আছে। এই ভীতিটি যদি থাকে বিএনপির এই লেভেলের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বের মধ্যে, তাহলে বিএনপিকে দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই এবং আন্দোলন,
সেটা সফল হওয়ার কোনো সম্ভাবনা দেখি না। কারণ আমরা প্রায় একটা কথা বলি, আওয়ামী লীগকে কাগজে কলমে আমরা ক্ষমতায় দেখছি, কিন্তু আওয়ামী লীগ আসলে কাগজে কলমে ক্ষমতা নেই, শেখ হাসিনাও ক্ষমতায় নেই। ক্ষমতায় আছে ইটস এ নেক্সাস, এর মধ্যে কিছু আওয়ামী লীগের লোকজন আছে, বিভিন্ন রকম বাংলাদেশের ভেতরে যদি বলি কিছু ব্যবসায়ী আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, আছে বাইরের দেশ, স্পেসিফিকলি যদি বলি ভারতের নানা রকম এজেন্সি এই ক্ষমতার কাঠামোর সাথে জড়িত আছে। তো সব কিছু যদি যোগ করি তাহলে লড়াই ইজ রিয়েলি ভেরি টাফ। আমি বহু সময় একটা কথা বলি, বিএনপি লোকজনকে সরাসরিও বলেছি যে কাদের সাথে লড়াই করছেন এই বাস্তবতাটার জ্ঞান কি আপনাদের যথেষ্ট পরিমাণ আছে? থাকতে হবে, এবং এদের বিরুদ্ধেই আসলে ওই সাহসটা নিয়ে নামতে হবে। সবাইকে রক্ত দিতে হয় না, সবাই মারাও যাবেন না, কিন্তু ওই ঝুঁকিটা আছে, এবং ওই ঝুঁকিটাকে সরিয়ে রেখে যদি মাঠে নামা না যায়, বিএনপির পক্ষে কোনো। এতক্ষণ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিও দেখেছেন, তো ব্যারিস্টার সোহন ভাইয়ের কথাগুলো শুনেছেন। সোহন ভাইকে যে সাংবাদিক প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তরে সোহন ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো শুনেছেন, এবং বাংলাদেশের এই যে রেল লাইন নিয়ে বাংলাদেশের জনগণ বা বাংলাগণের প্রতিক্রিয়া কি, তারা কি বলতে চায়, তারা কি এই রেলের পক্ষে নাকি রেলের বিপক্ষে, সরকার কি তাদের মতামত নিয়ে এগুলো করতেছে না, এটা অবশ্যই আপনারা জেনেছেন এবং বুঝেছেন। এবং আপনারা এত সময় এই রেল বিষয় বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বেশ কিছু কথা শুনেছেন ডক্টর জাহিদ ভাইয়ের মুখ থেকে, এবং ব্যারিস্টার সোহন ভাই যে কথাগুলো বলেছেন এই কথাগুলো শুনেছেন। শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক নিউজ এবং লাইভ নিউজ দেখতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে, কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিকস বা ভিডিও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।